পাবে এবং এটাও পাবে, এবং তাদেরকে এই বরণ করলে ওই বইটা তারাও ধরে নিয়ে একটু তুলে দাঁড়াবেন। চঞ্চলদা, ঠিক আছে, বইটা বের করে রাখুন। মানুষের পাশে সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানীয় গুণীজনদের আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি একটি প্রতিবাদী কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম জ্বালা। মাতৃত্বের জ্বালা মেটানো ভার, নরপিশা পিচাস শোষকের থাবায় দাউ দাউ চলছে লেলিহান শিখা। মনের গভীর থেকে গভীরে সৃষ্টিকারী বিনাশের আশায় মানব সত্তার ধ্বংসলীলা চলছে তো চলছেই। ভাঙতেই হবে নিপীড়ন শোষণ, বজায় রাখতে হবে নারী শক্তির জাগরণ। প্রথাগত নিয়মের আড়াল ভেদে মোহময়ী রূপের বাঁধন ছিঁড়ে প্রাসবিক রূপ ধরে কুড়িয়ে ছাড়খাড় হবে করতে। নারী শক্তির পদলেহনে মাথা তুলে করছে উপড়ে ফেলতে হবে অসভ্য নররূপী জানোয়ারদের বর্বর জানোয়ারি মনোভাবকে। শুধু বিচার চেয়ে অনশনে ধর্ণা দিয়ে পথে নামলে চলবে না, চলবে না। প্রথাগত নিয়ম বর্জন করে উঠতে হবে মরিয়া হয়ে। ধর্ষকের লোলুপতায় মাতৃত্বের ভক্ষণে নরচণ্ডী দামিনী অস্ত্রধারীর উত্তাল তরঙ্গ প্রবাহিত করতেই হবে, করতেই হবে। এবার আপনাদের সামনে আমি ডেকে নেব আমাদের প্রিয় দাদা, সকলের সঙ্গে খুব সুন্দর ব্যবহার, এমন একজন বসিরহাটের মানুষ, গর্বের মানুষ, চঞ্চল বিশ্বাস মহাশয়কে। উনি ওনার পরিবেশন আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। মানুষের পাশে আয়োজিত সাহিত্য সংস্কৃতি মেলার মনোজ মিত্র মঞ্চ থেকে সকলকে জানাই শৈতিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। মূলত যাদের আমন্ত্রণে আপনাদের সামনে আমি আসতে পেরেছি এবং আমি নিজেকে গর্বিত অনুভব করছি, মাননীয় সমুদ্রদা এবং নূপুরদি, তাদেরকে জানাই অকুণ্ঠ অভিনন্দন এবং ভালোবাসা। যেহেতু আজকে বিপ্লবের এবং বিদ্রোহের নিয়ে আলোচনা, গান, কবিতা, আমি চেষ্টা করব একটা ছোট কবিতা এবং একটা গানের মধ্যে দিয়ে আপনাদেরকে ব্যস্ত রাখার।
প্রথমে একটা কবিতা, যে কবিতাটা বসিরহাটের কবি রাম বসুর লেখা, পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুয়ে দাও, খোকাকে শুয়ে দাও তোমার বুকের ওম থেকে ওই শুকনো জায়গাটায় শুয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার খোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোরপাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে, বোধহয় বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে, পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো চড়ছে খোলা জলে। রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায়। অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন ওই গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন ওই স্টিমার শস্যতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, বাকের মুখে পরাণ মাঝে হাঁক দিয়েছে। শোনো, বাইরে এসো, ধান বোঝায় নৌকা রাতারাতি পেরিয়ে যায় বুঝে। খোকাকে শুয়ে দাও, বৃন্দার বউ শাঁকে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না। এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাকের মুখে যাও কে, লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক। আমাদের সড়কিতে কেউটে আঁধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়ে তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে? এসো, বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বাদার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝে হাত দিয়েছে। আমার পরবর্তী নিবেদন একটা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। দোষী গুণে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে সবাই উপভোগ করবেন। আজ যত যুদ্ধবাজ, দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ, দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোমরা আর যুদ্ধ করে। আজ যত যুদ্ধবাজ, দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ, উদ্যত শ্বাস পেলে হিংস্রতায় সরীসৃপ। সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীপ, উদ্যত শ্বাস পেলে হিংস্রতায় সরীসৃপ। এই যে বিংশ শতাব্দীর গুলিতে ছিন্ন ভিন্ন আজ, এই যে বিংশ শতাব্দীর গুলিতে ছিন্ন ভিন্ন আজ। তোলো আওয়াজ, যুদ্ধ নয়, যুদ্ধ নয় তোলো আওয়াজ। রু 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 রু, আ হা 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 হা, রু 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 রু।
যুদ্ধবাজ যাক যত আজ দেখায় রক্ত যুগ প্রেম প্রীতির আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক। যুদ্ধবাজ যাক যত আজ দেখায় রক্ত যুগ প্রেম প্রীতির আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক। সব শেষর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়। সব শেষর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায়। হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ, হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ। তোলো আওয়াজ হা হা হা, যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ, জোট বাঁধো তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ। যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ, যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ। নমস্কার। এবার শিক্ষিকা শ্রেয়া দাস পরিচালিত সমুদ্র একাডেমির ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের কবিতার মধ্য দিয়ে তাদের সৃষ্টিকে তুলে ধরবে। এবার শুরু করো। নমস্কার। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রতি প্রণাম ও সকলকে ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের কবিতার বিষয়বস্তু হলো প্রতিবাদ। আমাদের প্রথম নিবেদন কবি সমুদ্র বিশ্বাসের বিশ্বজয়ী। আমার মায়ের মুখের ভাষা, বুকে বাঁধা সুর, মা ঠাকুমার গল্প গাথা, জাদু কাটিগুর, রাজকন্যা আর পক্ষীরাজের দেবান্তরের খেলা, বাউল ভাটি মাটির গন্ধে লক্ষিন্দরের ভেলা। যাই বেড়েছে একটু আধটু স্বপ্ন বহুদূর, গীতাঞ্জলি দুপুমিয়ার ভাষা সুমধুর, আর বাসিয়ার ঘোড়ায় সুরে মনের মাঝে দোলা, চাঁদ জ্যোৎস্না ঝলসা রুটি দিল দরিয়া খোলা। কাজলা দিঘির কপাল জোড়া চাঁদ, উদাস হওয়া প্রাণীর ভাষা ভালোবাসার স্বাদ। শত্রু মিত্র সবকে শেখায় মাতৃমুখের ক্ষীর, মাতৃভাষা বাংলা ভাষা বিশ্বজয়ী। আমাদের দ্বিতীয় নিবেদন কবি অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি, মোটর, কামান, বিমান, অশ্বউট, ভাগাভাগির চলছে যেন হরিণ লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা আমাদের অন্তিম নিবেদন কবি সমুদ্র বিশ্বাসের পাকাপাকি।
তোমার পাশের মহুল মনে জানা পথের পাকে আকাশ ছিল বাতাস ছিল ভরা আলো ডাকে। কি যে হলো মুছলো চেনা দিন, ধুলোর সঙ্গে ঘাসের সঙ্গে রইল পড়ে ঋণ। নেই কো মাথা নেই কো পিতা নাড়ু পিসির হাট, ফ্ল্যাটের নিচেই জীবন জুয়া এই ঠিকানা থাক। এবার তোমাদের নাম বলো, এক এক করে নাম বলো মাইক্রোফোনে। আমার নাম রূপম সরকার। আমার নাম ঋদ্ধি ঘোষ। আমার নাম সৃষ্টি শর্মা। আমার নাম ধ্রুবজ্যোতি ব্যানার্জি। আমার নাম মৌলি সরকার। আমার নাম সৃজন পাল। এবার চলে এসো সবাই। নমস্কার আমার পক্ষ থেকে। ধন্যবাদ। যেটা আমি মানে বিভিন্ন জায়গায় গিয়ে চাই না সেটা ঘটে এবং আমার অজানা থাকে। এরা যে এই কবিতায় আমার কবিতা পাঠ করবে কিন্তু আমি জানি না, অথচ এই অনুষ্ঠানের অনেকটা দায়িত্ব আমার। তার মানে আমি এদের বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছি, এই প্রচারে আমি মরেছি আর কি। তো যাই হোক, আমি প্রথম পর্বের আমাদের আসলে ধারাবাহিকতার তিনজন তাদের কবিতা পাঠ করবেন, যাদেরকে আমরা প্রথম পর্বে সেই সুযোগটা দেয়নি, শুধু মঞ্চেই তুলেছিলাম শুরু করব বলে। তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গোপীনাথ রায়, খোকন নস্কর, বিজয় নস্কর, আপনারা মঞ্চে চলে আসুন একটু। বিজয় নস্কর, গোপীনাথ রায়, খোকন নস্কর। ষষ্ঠী কীর্তনিয়া, তোমার যেহেতু দুপুরের পরে অনেক কাজ আছে, তোমাকেও মঞ্চে ডাকছি। ষষ্ঠী কীর্তনিয়া আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জ্যোতির্ময় বৈরাগী, আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের বাসুদেবদা, কবি মিন্টু বাড়ই। বাসুদেবদা আমাদের গর্বের দিদি ভাই পৌঁছে গেছেন। দিদি ভাইয়ের নাম জয়া, আরে জয়াদি আমি বুঝতে পারিনি, সরি জয়া ঘটক। জয়াদিকে আমি দেখে কেন বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর রাজু, তুমি তো খুব ব্যস্ত নেই আছো? আচ্ছা ঠিক আছে। তো আমাদের ভিতরে আমি চাইছি যে ষষ্ঠী কীর্তনিয়া গোপীনাথ রায়, খোকন নস্কর এবং বিজয় নস্কর, আপনারা একটু মঞ্চে চলে আসুন। ষষ্ঠী চলে আসুন। আর তুহিনা হক, কাকুলি হালদার, জয়াদি, আপনি একটু আসুন, এসে একটু বরণ করে নিন। এদের ভিতরে বিশেষ করে বিজয়বাবু তো বসুন, আগে বসুন। যারা বরণ হয়েছেন তাদের আর বরণ করা লাগছে না। ষষ্ঠী কীর্তনিয়াকে বরণ করে নিচ্ছেন তুহিনা হক এবং জয়া ঘটক। আপনারা খোকন নস্কর, খোকন নস্কর নেই। গোপীনাথ রায়, আমাদের গোপীনাথ দা কোথায়? গোপীনাথ রায়, ঠিক আছে, গোপীনাথ দা আসতে থাকুক। আচ্ছা একটু পরে তাহলে। প্রথমে বিজয় নস্কর। নমস্কার, আমি আজকের স্বরচিত কবিতা
পাঠ করব। কবিতার বিষয়বস্তুটা আজকের দিনে খুব সাধারণ ঘটনা। কোন এক ভোরের রাতে পাখি এসেছে গৃহস্থ বাড়ির দরজায়। ভোরের বেলা বিভিন্ন পাখিরা আসে। একদিন পাখি আসলো সকাল 6টার সময়। পাখি এসেছিল, বাড়িওয়ালা দরজা খুলে কিছু খাবার দিল, পাখি চলে গেল। দ্বিতীয় দিন সেই পাখির দলটা আবার দরজায় আসলো। একটু অন্ধকার থাকতে আসলো, আবার বাড়িওয়ালা খাবার দিল, পাখি চলে গেল। তৃতীয় দিন আর একটু ভোর থাকতে পাখিরা এসেছে। তখন বাড়িওয়ালা চিন্তা করছে, এই পাখিরা অতি ভোর ভোর আমাদের দরজায় এসছে। সেই বিষয় নিয়ে পাখির উপর আমি একটা কবিতা পরিবেশন করছি। পাখি, বিজয় নস্কর। পাখি, ও পাখি, আসলে তুমি এই অতি প্রাতে, সারা রাতের পরে কত মনের আশা নিয়ে পেটের ক্ষুধা মেটাতে। বলো বলো পাখি, তোমার মনের কথা। পাখি বলে, আমরা এখন যাই কোথায়? অরণ্যভূমি ক্রমশ কমছে, আমাদের যন্ত্রণা ক্রমশ বাড়ছে। তাই আমি তোমাদের দ্বারে বনসৃজন বৃদ্ধি করিবারে এই মোর মিনতি মানব সমাজের দরবারে। ফল পাকড়, পোকামাকড় আমাদের খাবার, আর নেই আমাদের আশেপাশে। গগনচুম্বী অট্টালিকায় ভরা এই মানুষের বসবাসে। বড় দুঃখ, বড় যন্ত্রণা কেউ তো বোঝে না রে। অন্যেরা কেউ তো পারছে না, যদি মানুষই পারে। এই নাও পাখি, পেট ভরে বেশি করে খাবার খেয়ে যাও, অভুক্ত কেউ থেকো না। বেশি বেশি করে বীজের দানা খাও, কাঠবিড়ালির সেতু বন্ধনের মতো তোমরা আবার এই পৃথিবীতে নতুন নতুন অরণ্যভূমি সৃষ্টি করে দাও। বিজয় নস্কর। নমস্কার। ধন্যবাদ। একটা সুসংবাদ আছে, সেটি হলো এই মানুষের পাশের এই অনুষ্ঠানে আসলেই 100 জনের ভিতরে আপনি 60 জনকে পাবেন যিনি হয়তো জীবনে প্রথম, তার বংশের প্রথম এডুকেটেড, হয়তো মাধ্যমিক পাস কিংবা MA পাস, জীবনে প্রথম হয়তো একটি কবিতা লিখেছেন। সেটা কবিতা না ববিতা সেও জানে না, কিন্তু সে যে উৎসাহ পেয়েছে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে, ফলে একটি পরিবার থেকে একটি সমাজের জাগরণ ঘটে। ফলে এটি একটি ভাবনার। এবারে ষষ্ঠী কীর্তনিয়া। আগত আমার গুরুজন, দিদি, ভাই, বোন সকলকে আমার ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমার নিবেদন আঙুল। বন্ধু, তোমার পা থাকতে পায়ের কদর দাও না, চোখ থাকতে চোখের কৃতজ্ঞতার বোধ হারালে মনে আসে ব্যাধি। অবভয় বদলায় মুখের, লজ্জা নেই আঙুল নামাও, হাসবে না আর কেউ। বুকের ভিতর জমাট বাঁধুক কৃতজ্ঞতার ঢেউ। নমস্কার। ধন্যবাদ। এই পর্বের শেষটুকু আমি করে নিতে চাইছি। আমি রাজুদাকে এবং নমিতাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আমাদের যে রাজু সরকার, আমি রাজুকেও মঞ্চে ডাকছি। আরেকটি বিষয় হচ্ছে, যখনই
এই মানুষেরা কাজ করতে শুরু করেন মাটির মানুষদের সঙ্গে, আমি দুটো তিনটে জনসমাজ সম্পর্কে টুকরো একটু অভিজ্ঞতা দিই। রাজুদার নমিতাদি আসার আগেই কাকমারা বলে একটি সম্প্রদায় আছে, একটি জাতি আছে আমাদের সমাজ ব্যবস্থায়। তারা সকাল থেকে কাকের পিছনে পিছনে তীর নিয়ে ছোটেন, তারপরে কাক মারা হলে সেই কাকের মাংস রান্না করে খান। এ আমার বাঙালি, আমার পশ্চিমবঙ্গের অধিবাসী। আমার বাংলায় আমি যখন 91 সালে অসুরদের নিয়ে একটি কাজ করি, আপনারা জানেন দুর্গাকে আর অসুরকে নিয়ে এই কাজ করাটা কি ভয়ঙ্কর ভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই অসুর সম্প্রদায় যারা সমাজ ব্যবস্থায় হাস্যকর, অসম্মানিত, অপমানিত, আমি কোচবিহারের সুকানুকুটি গ্রাম এবং বিশেষ করে চা বাগিচাগুলোয় যে অসুরেরা থাকেন, চা শ্রমিকের কাজ করেন, তাদের জীবন দেখেছি। সেই জীবন যে কত যন্ত্রণাময়, তাদের জাগরণের জন্যই কিন্তু মানুষের পাশে। আমি রাজুকে বরণ করবার জন্য জয়াদিকে বলবো যে আপনি কবি রাজু সরকারকে বরণ করুন। জয়া ঘটক এই সময়ের খুব নামকরা কবি, খুব শক্তিশালী কবি। রাজু আমাদের ভাই, খুব ভালো লেখে। ওই যে রাজু সরকার, ওই মাথায় রাজু সরকার। রাজু দা আর নমিতা দিকে আমরা নতুন করে গলায় মালা পরাবো না, বিষয়ে কোনো ভুল নেই। তো তাদেরকে অনুরোধ করব যে এই আন্দোলনের একটা 10 মিনিটের একটা নাটক যেটা শক্তিশালী হিসেবে কাজ করেছে সেটা পরিবেশন করবার জন্য। রাজুদা, ওই হচ্ছে আমাদের মানে মাইকের ব্যবস্থা, আপনি ওই মাইককে নিয়ে, আর এটা দেবো, এইটা দেবো রাজুদা, ঠিক আছে। হ্যালো, নাটকটার আগে আমি 2 মিনিট সময় বেশি নিতে পারি সমুদ্রবাবু? 2 মিনিট সময় বেশি নিতে পারি? 7 মিনিট আর 2 মিনিট। এটা নেওয়ার উদ্দেশ্য এটাই, মানুষের পাশে একটা পত্রিকা বেরিয়েছে, এটা 3য় বর্ষ মানুষের পাশে অনুষ্ঠান। গত 2টো অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, 3য়টাতেও এসেছি। তো মানুষের পাশের যে উদ্দেশ্য সেটা আমরা জানতে পারবো মানুষের পাশে যে পত্রিকাটা বেরিয়েছে তার সম্পাদকীয়তে। তাই সম্পাদকীয়টা না পড়ার লোকটা, আমি পড়ার লোকটা ছাড়তে পারলাম না বলেই পড়ছি। পত্রিকা মানুষের মনের চাহিদা মেটায়, জ্ঞানের জগতে ডুব দিতে শেখায়, শব্দকে নিয়ে স্বপ্ন দেখতে শেখায়, মানুষকে পড়তে পড়তে ভাবতে শেখায়, ভাবনার জানলা খুলে দেয়। মানুষের পাশে পত্রিকা নিয়মিত এই কাজ করে চলেছে। বিভিন্ন রাজ্য ও জেলার সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষের পাশের সঙ্গে ক্রমশ জুড়ে যাচ্ছে। পড়তে পড়তে, মিশতে মিশতে নিয়মিত হয়ে উঠছে পাঠক, লেখক। সুস্থ সমাজকর্মী জন্ম নিচ্ছে, যা এই পত্রিকার অন্যতম উদ্দেশ্য। আর এই কারণে বহু পাঠক বলেন, ভালো মানুষ মন্দ মানুষ চিনতে হলে মানুষের পাশে যাও। বন্ধু হিসেবে যাকে পাবে সে নিশ্চিত ভালো মানুষ, আর যে কুৎসা রটিয়ে নিজে বাহবা করাবে সে খারাপ মানুষ। সে মানুষের পাশে থাকতেই পারবে না, আজ না হয় কাল সে ফানুষ হয়ে উবে যাবে। পাঠকের গভীর দৃষ্টির এই উক্তিকে আমরা সম্মান জানিয়ে আমরা আমাদের কাজ করে চলেছি। সকলের কুশল কামনায় পার্থরথী মণ্ডল ও কৃষ্ণচন্দ্র বর্মন।
এবারে আমরা আমাদের নাটকে আসছি। নাটক প্রত্যাখ্যান, রচনা ও নির্দেশনা নমিতা দাস। ভেবে নেওয়া যাক একটি ঘরে নাটকের নায়িকা সঞ্চিতা গান করছিল আর চুল আঁচড়াচ্ছিল। তখন বিশু মঞ্চে প্রবেশ করে। সঞ্চারী, সঞ্চারী। কে? ও রাজুদা, তুমি? তোমাকে না আমাদের বাড়ি আসতে কতদিন বারণ করেছি, তবু তুমি কেন এলে? অফিসের ছুটি শেষ, কালকেই চলে যাচ্ছি, তা আজকেই একটা হেস্তনেস্ত করে যেতে চাইছি। হেস্তনেস্ত মানে? তুমি তো জানো আমাকে কলকাতা থেকে দুজন ভদ্রলোক দেখতে এসেছেন। ম্যাডাম, ম্যাডাম, আপনাদের যদি গল্প করতে হয় তাহলে আপনারা বাইরে গিয়ে গল্প করুন। যান, গল্প করুন, বাইরে গিয়ে গল্প করুন। আপনারা কমিটির লোক হয়ে কেন কথা বলছেন এখানে? অদ্ভুত ব্যাপার, একজন শিল্পী মানুষ আপনারা। অফিসের ছুটি শেষ, কালকেই চলে যাচ্ছি, তাই আজকেই একটা হেস্তনেস্ত করে যেতে চাইছি। হেস্তনেস্ত মানে? তুমি তো জানো আমাকে কলকাতা থেকে দুজন ভদ্রলোক দেখতে এসেছেন। ওরা পাশের ঘরে মামা বাবুর সাথে কথা বলছে। আমি সেটা জানি এবং সেটা জেনেই আমি এসেছি তোমার মামার সঙ্গে একটা ফাইনাল কথা বলতে। বড় মামা কি জবাব দেবে তা তো আমি অনেক আগেই তোমাকে বলে দিয়েছি। অযথা তাকে আবার বিরক্ত করবে কেন বলো? বেশ, বিরক্ত করব না। তাহলে আজকেই তুমি আমার সঙ্গে চলো, কালীঘাটে বিয়ে করে রাতের ট্রেনে তোমাকে পাটনায় আমার কোয়ার্টারে নিয়ে যাব। কি বলছো তুমি? যে মামা মামি আমাকে আপন সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছেন, যারা এক মুহূর্তের জন্য কখনো বুঝতে দেননি আমি পিতৃ মাতৃহীনা, সেই মামা মামিকে দুঃখ দিয়ে আমি নিজের সুখের জন্য তোমার সাথে পালিয়ে যাব? তবে আমি কি করব বলো? আমাকে ভুলে যাবে এবং অন্য কাউকে বিয়ে করে সংসার পাতবে। বয়স তো আর কম হলো না, এরপরে যে আর পাত্রী জুটবে না। তাহলে এতগুলো বছর আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে কেন? কেন লেখাপড়া শিখে চাকরি করার জন্য উৎসাহিত করেছিলে? কেন আমার কষ্টে তুমি কাঁদতে? কেন আমার আনন্দে তুমি হাসতে? কেন বলো, কেন? বিশুদা, বিশুদা, আমি তোমাকে খুব ভালোবাসতাম। বিশুদা, আমি তোমাকে খুব ভালোবাসতাম। ও, এখন বুঝি আর ভালোবাসো না? বাসি বাসি বিশুদা, এখনো তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আর ভালোবাসি বলেই তোমাকে আমি অসুখে দেখতে চাই না বিশুদা। তাহলে কেন আমাকে বিয়ে করতে চাইছো না? তোমাকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্নই তো আমি এতদিন দেখেছিলাম, কিন্তু তুমি তো তোমার বাবা মাকে রাজি করাতে পারলে না। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমার বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই তারা ব্রাহ্মণের ঘরে বধূ হিসেবে তোমার মতো শূদ্র মেয়েকে ঠাঁই দেবেন না। অথচ তোমাদের মনুসংহিতায় লেখা আছে নারী মাত্রেই শূদ্রাণী। সে কায়স্থর ঘরেই হোক অথবা বামুনের ঘরেই হোক, সেই কারণে তোমার মাও যে শূদ্রাণী এ কথাটা ভুলো না। তাছাড়া উচ্চ পদে চাকরিরত ইঞ্জিনিয়ার নবশূদ্র পাত্রের সঙ্গে নিজের মেয়ের বিয়েটা তো দিয়েছে খুব সহজে মেনে নিয়ে যাতায়াত খাওয়া দাওয়া সমানে করে চলেছে। সমিতা বাবা মায়ের অমতেই গোপাল সর্দারকে রেস্টি বিয়ে করেছে। আমি কিন্তু এও জানি গোপালের বাবার আদেশে তোমার বাবা মা রেস্টি অফিসে সাক্ষী হিসেবে হাজির ছিলেন। হ্যাঁ ছিলেন, কারণ গোপালের বাবা সমিতার বিয়ের জন্য আমাদেরকে একটা টাকাও খরচ করতে দেন। তার মানে তুমি বলতে চাইছো আমার মামা বাবু যদি লাখখানেক টাকা
তোমাকে অথবা তোমার মা বাবাকে বন হিসেবে দিতেন, তাহলে নিশ্চয়ই জাতপাতের প্রতিবন্ধকতা আসতো না। হয়তো তাই। সঞ্চারী, তুমি তো আমার বাবাকে ভালো করেই চেনো। লোকের বাড়ি বাড়ি পুজো আর জ্যোতিষীর কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে আমাকে হোস্টেলে রেখে পড়িয়েছিলেন। দুটো বোনের বিয়ে দিয়েছেন। কাজেই অর্থের প্রতি আমার বাবার লোভ থাকাটা স্বাভাবিক। কিন্তু তুমি নিশ্চয়ই জানো আমরা নাস্তিকবাদী, ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করি না। আত্মা, পরমাত্মা, জন্মান্তর, বেদ, গীতা, ভাগবতে বিশ্বাসী নই। পণপ্রথার ঘোর বিরোধী। তাই তোমার মা বাবার অমতে আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। এ কথা বলছো কেন সঞ্চারী? বলছি, তোমরা হিন্দু ধর্মের আজগুবি গল্প কাহিনীতে বিশ্বাসী, আর আমরা বিজ্ঞান ও যুক্তিবাদী নাস্তিকবাদের বিশ্বাসী। চার্বাক ও বৌদ্ধ দর্শনের বিশ্বাসী। পেরিয়ার, রামস্বামী নায়িকা এবং আম্বেদকরের রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত। বেশ, তো তুমি তোমার বিশ্বাস নিয়েই থাকবে, আমি আমার বিশ্বাস নিয়ে থাকবো। বিশুদা, এই ব্যাপারটা যদি এতই সহজ হতো তাহলে রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে কোনো বিরোধী থাকতো না। আসলে কি জানো, আজকাল গৌতম বুদ্ধ, কবির, লালন ফকিরের মতো উদার মানুষের বড় অভাব। একমাত্র যোগেন্দ্রনাথ মণ্ডল এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই মনে প্রাণে বিশ্বাস করতেন হিন্দু মুসলমান একই মায়ের দুটি সন্তান। আমি স্বীকার করছি আমার বাবা মা কোনরূপ সংস্কারের বন্ধন কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু আমি তো অস্পৃশ্য নমসূত্রের মেয়ে জেনেই তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি। দেখলে তো, তুমিও মুক্ত মনে হতে পারোনি বলেই সম্মানীয় নমজাতিকে অস্পৃশ্য বলে অসম্মানিত করলে। সরি, আসলে আমি আসলে তুমিও কল্পিত দেব দেবীকে ভক্তি করো, তুমিও সংস্কারচ্ছন্ন। তাই ঘর থেকে বেরোবার সময় দুর্গা নাম জপ করো। প্রতি ঘাটে মন্দির দেখলেই কপালে হাত ঠেকিয়ে প্রণাম করো। পরীক্ষার সময় ডিম খাও না, অথচ কপালে দইয়ের ফোঁটা দাও। বিড়াল রাস্তা পেরোলেই থমকে দাঁড়িয়ে পড়ো। ডান হাতের তালু চুলকালে ভাবো হঠাৎ টাকা আসবে। বিয়ে করতে যাবার আগে বলবে, মা, আমি তোমার জন্য বিয়ে করে একটি দাসী আনতে যাচ্ছি। কি করব বলো? ছোটবেলা থেকে বাবা মা আত্মীয় স্বজনদের এই কুসংস্কারগুলো দেখতে দেখতে কখন যে আমার মজ্জাগত হয়ে গেছে তা বুঝতেই পারিনি। বিশ্বাস করো, তোমার সাথে বিয়ে হলে আমি কুসংস্কার মুক্ত হয়ে যাব, কথা দিচ্ছি, বিশ্বাস করো। আমি বললেই তুমি কি পারবে নিজের গলার পৈতেটা খুলে ফেলতে? আমি বললেই কি তুমি পারবে নিজের ব্যানার্জি পদপাটা পাল্টে মণ্ডল পদবি ধারণ করতে? আরে দেখ, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? মেয়েরা যদি শ্বশুর বাড়ি গিয়ে নিজের পদবি পাল্টাতে পারে, তাহলে ছেলেরা পারবে না কেন? আসলে এটা করা যেমন তোমার পক্ষে সম্ভব নয়, তেমনি আমার পক্ষেও তোমার মতো আস্তিকবাদীকে বিয়ে করা সম্ভব নয়। সঞ্চারী, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। মান অপমান বোধ থাকলে আর কোনোদিন আমার সঙ্গে দেখা করতে বাড়িতে আসবে না। যাও, তুমি চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি।
আজকের এই অপমানটা আমার মনে থাকবে? কি ভাবো নিজেকে? একবার আয়নায় ভালো করে নিজের চেহারাটা দেখো। আর কেউ আসবে না আমার মতো ভালোবাসার কাঙাল হয়ে, কেউ আসবে না। আমি চলে যাচ্ছি। বিশুদা, বিশুদা, তোমাকে আঘাত দিতে গিয়ে আমার বুকটা যে পেটে চৌচির হয়ে যাচ্ছে বিশুদা, সেটা তুমি একবার অনুভব করতে পারলে না বিশুদা। ধন্যবাদ। এই জাতপাতের গণ্ডিটাকে তুমি আমি কেউ ভাঙতে পারলাম না বিশুদা, আমরা কেউ ভাঙতে পারলাম না। ধন্যবাদ, নমস্কার। রাজুদা দীর্ঘদিন রিক্সা চালিয়েছেন, জীবন এভাবে কাটিয়েছেন। বৌদি, রাজুদা এবং রাজুদার 3 মেয়ে, এরা 5 জনে মিলে এই আন্দোলনে নাটক করেছেন জেলার পর জেলা। কোথাও গলা ধাক্কা খেয়েছেন, কোথাও মার খেয়েছেন, কোথাও গালি খেয়েছেন। এটাই এই আন্দোলনের প্রাপ্য। রাজুদার নাটক আজকে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ইংরেজিতে অনেক নাটক অনুবাদ হয়েছে। আমাদের 18টা রাজ্যে এবং আমাদের এই 22টা জেলার প্রত্যেকটা জায়গাতেই এই আন্দোলনের বার্তা পৌঁছে গেছে। আমি এই কথা থেকে এই বার্তা দিতে চাইছি, কাজ যদি আমরা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য করি তবে সেই কাজ স্বীকৃত হয়, মানুষ সম্মান ও শ্রদ্ধা করেন। এবারে আমি চাইব চতুর্থ পর্বের সভামুখ কাকুলি হালদার। আমি কাকুলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি নাম বলছি, কাকুলি মঞ্চে আসলেই। কাকুলি ভালোবাসা সংগঠনের সম্পাদক, কথা কাকুলি পত্রিকার সম্পাদক, এই মুহূর্তে খুব ভালো লিখছে, আমাদের খুব প্রিয়। আমি আজ যাদের মঞ্চে আসার কথা আমি বলে দিই, আমি লিখে দিই। দীপালি সরকার, জয়া ঘটক, আগমনী ব্যানার্জি, বরুণ হালদার, বাসুদেব মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য। দীপালি সরকার, জয়া ঘটক, বাসুদেব দা, আপনি মঞ্চে আসুন, বাসুদেব মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য যদি এসে থাকেন। আচ্ছা, ঠিক আছে। আমি তাদের মঞ্চে বসার অনুরোধ করছি এবং ছেড়ে দেওয়ার আগে আমাদের অত্যন্ত প্রিয় কবি, আমাদের খুব ভালোবাসার ভাই, আমি রাজু সরকারকে তার কবিতা পাঠ করবার জন্য